আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম, তো এখানে একটি বেশ বড় উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে 1, 2, 3, 4টে সংখ্যা দেওয়া আছে। এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, উদ্দীপক ছাড়াই উত্তর লেখা যায়। ক খ, তো ক নম্বরের উত্তর আগে লিখে নিই। সাইন্ড বিট কি? তো সাইন বিট বা চিহ্ন বিট হচ্ছে, সাইন বিটের বাংলা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, অর্থাৎ কোনো একটা বাইনারি সংখ্যা আমরা ওই বাইনারি সংখ্যাটা দেখে বুঝতে পারবো। বিশেষ করে প্রকৃত বাইনারি 8 বিট 16 বিটে সাজিয়ে লিখে আমরা যখন বিট দেখে সাইন বিট দেখে বুঝতে পারবো এটি প্লাস সংখ্যা না নেগেটিভ সংখ্যা। যেমন এইভাবে সংখ্যাটা লিখতে পারি, প্লাস মাইনাস নির্ধারণকারী বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট যদি 0 হয় সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি মাইনাস হয়। যেমন চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক বা প্লাস সংখ্যা হয়, আর সাইন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হয়। কোনো সংখ্যা আর বাইনারি মানকে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে, এই যে আমি সাজিয়ে নিলাম, যেমন 15 এর 8 বিট বাইনারি মান এইটা। 15-র বাইনারি মান 4টা 1, তার পাশে আরও 4টা 0 দিয়ে 8 বিট তৈরি করেছি। এবং এই 8 বিট বাইনারি রেজিস্টারের বাম দিকের প্রথম বিটটাকে চিহ্ন বিট বা সাইন বিট বলে। এই বাম দিকের প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। এটা যেহেতু 0 তাই এটি +15 বলতে পারি। আর এটা যদি 1 হতো তাহলে মাইনাস হতো। 1 হবে, এটা 2-এর পরিপূরক করে আমরা 1 পাবো, তাই না? তো যাই হোক, প্লাস মাইনাস নির্ধারণকারী বিটকে সাইন বিট বলে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক নম্বরের জন্য এত বড় করে লিখবো না, ক নম্বরের জন্য শুধু এইটুকু লিখলেই হয়। আমি একটু ব্যাখ্যা দিয়েছি বোঝানোর জন্য। খ নাম্বার পড়বো এবার। খ নাম্বারে কি বলেছে? 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। 16 বিটের কোড হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, তাই না? ইউনিকোড 16 বিটের কোড। তো এইভাবে আমরা ব্যাখ্যাটা লিখতে পারি যে 16 বিটের কোড হলো ইউনিকোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। আর ইউনিকোডের সংজ্ঞা যদি লিখতে চাই এইভাবে লিখব, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে একসাথে লেখা যায়। এবার ইউনিকোড সম্পর্কে আরও একটু লিখবো, যেহেতু 2 মার্কসের প্রশ্নে বলেছে। ইউনিকোড এর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এটি যেহেতু 16 বিটের কোড, তাই 2^16 সমান 65,536টি চিহ্ন প্রকাশ করা যায়। ইউনিকোড অন্যান্য কোডের তুলনায়, বিশেষ করে অন্যান্য স্ট্যান্ডার্ডেও পরিবর্তন করা যায়। যেমন ইউনিকোডকে আমরা এই অ্যাস্কি কোডের ফরম্যাটে 8 বিটে রূপান্তর করে ব্যবহার করতে পারি। এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সট লেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। বর্তমানে আধুনিক সিস্টেমে, বিশেষ করে এই ইমেল আদান প্রদান, ওয়েবসাইটে বা আমরা যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত বাংলায় লিখি, এটা কিন্তু ইউনিকোডের মাধ্যমে, তাই না? তো ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ বলা যায়, কারণ সব ভাষায় ইউনিকোডের ব্যবহার করে লেখা যায়। আবার উদ্দীপকে ফিরে এলাম। এইবার গ নাম্বারের উত্তর দিব। গ নাম্বার বলছি, স্নেহা ও অর্চির বইয়ের মূল্য অক্টালে প্রকাশ করো। এইখানে কি বলেছে আগে পড়ি। স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকার একটি বই কিনেছে। আবার তার বান্ধবী অর্চি এই 25 টাকা অক্টালে, এত টাকা ছাড়ে বই কিনেছে। তার এটা দশমিকে দেওয়া আছে, এটা অক্টালে দেওয়া আছে। তার এটা চেয়ে এটা বিয়োগ করে তারপর অর্চির বইয়ের মূল্য হবে, কারণ এত টাকা ছাড়ে মানে কি ডিসকাউন্টে, ডিসকাউন্টটা বাদ যাবে। বাদ দেওয়ার আগে আমাদের এইটাকে এই দশমিকে রূপান্তর করতে হবে। এখানে বলেছে, খ নম্বরে বলেছে 2 জনের বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। আচ্ছা, আমি আগে এইটাকে দশমিকে রূপান্তর করি। যাই, এভাবে লিখতে পারি, অর্চির বইয়ের মূল্য 25 টাকা অক্টালে, এত টাকা ছাড়ে যদি বই কিনে, তাহলে এই 250 দশমিক থেকে 25 টাকা বিয়োগ হবে। এখন এই 25 টাকা তো অক্টাল থেকে এখন দশমিক নির্ণয় করবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করার সুবিধা হবে। দশমিক নির্ণয় করা অনেক সহজ। এই 2কে 8 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, 5কেও 8 দ্বারা গুণ করব, এরপর পাওয়ার লিখবো, এরপর 0 1,
এবার সরল করব। 2 কে পাওয়ার 8 কে পাওয়ার 1 করে 8, তাকে 2 দিয়ে গুণ করলে 16, যোগ 8 কে পাওয়ার 0 করে 1, তাকে 5 দিয়ে গুণ করলে 5, 16 আর 5 যোগ করে 21। এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা। এখন আমরা এই যে 25 অক্টাল, যেটা দশমিক মান পেলাম 21, এখন এটি থেকে এটি বিয়োগ করতে পারবো। এই যে তার অর্চির বই মূল্য হচ্ছে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, কারণ এইটার পরিবর্তে এটা পেলাম। এই যে লক্ষ্য করি, তো এই 229 টাকা অর্চির বইয়ের মূল্য। আর স্নেহার বইয়ের মূল্যটা ছিল সম্ভবত এইটা 250 টাকা। এখন আমাদের বলেছে দুজনের মোট বইয়ের মূল্যকে অক্টালে প্রকাশ করতে। এবার দুইটা যোগ করব, তাকে আবার অক্টাল করব। তাদের বইয়ের মোট মূল্য এইটা যোগ এইটা, এটা হচ্ছে স্নেহার বইয়ের মূল্য, এটা অর্চির বইয়ের মূল্য। এই দুটো যোগ করব, যোগ করে আমরা পাবো 479। এখন এই সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করতে বলেছিল প্রশ্নে, কিন্তু প্রশ্নে বলেছিল দুজনের বইয়ের মোট মূল্যকে অক্টালে প্রকাশ করো, তো এটাকে অক্টাল করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য বোর্ড প্রশ্নের সমাধান করাচ্ছি, কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি। এটাকে অক্টাল করতে হলে এটা লিখে নিব, এটাকে অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করব। ভাগ করে এই যে আমি 8 দ্বারা ভাগ করে নিলাম, ভাগফল 59 প্রথমে লিখব, ভাগ শেষ 7 থাকে শেষে লিখব। এটাকে আবার 8 দ্বারা ভাগ করব, ভাগ করে নিলাম 8 দ্বারা, ভাগফল 7, ভাগ শেষ 3, ভাগফল 7 প্রথমে লিখব, ভাগ শেষ 3 শেষে লিখব। 7কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 7 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 737। 737 এটি অক্টাল সংখ্যা, তাই বেজ। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এখানে আবার আরও দুইটা প্রশ্ন ছিল, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি। তারা দুজনেই এত টাকা এবং এত টাকা দিয়ে দুটি ব্যাগ কিনেছে। একজন কিনেছে এত টাকার ব্যাগ, যেটি বাইনারিতে দেওয়া আছে, আর একজন কিনেছে এত টাকার ব্যাগ, যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো দুইটার পার্থক্য, কে বেশি মূল্যে ব্যাগ কিনেছে সেটা যদি বের করতে চাই, তাহলে দুইটাকে এক ফর্মেটে আনতে হবে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে দশমিকে রূপান্তর করে দশমিক কম্পেয়ার করে দেখব কার ব্যাগের মূল্য বেশি। কিন্তু তার আগে একটা কথা আছে, ওই দুইটা দশমিককে আবার বাইনারি করব, সেই বাইনারি হতে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করব। যোগের মাধ্যমে যেহেতু বলেছে, তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। যেমন স্নেহার ব্যাগের মূল্য এত টাকা, যেটি দশমিক মান এত, আমরা ক্যালকুলেটারে বের করে নিলাম। স্নেহার বান্ধবীর ব্যাগের মূল্য এত টাকা, যার দশমিক মান এত, এটাকে আমরা ক্যালকুলেটারে বের করে নিলাম। ক্যালকুলেটারে কীভাবে বের করবো আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটারে যে মোড চেঞ্জ করে প্রথমে বাইনারি মোডে যাব, যার পরে এই সংখ্যাটি তুলব, তোলার পরে সমান দিয়ে জাস্ট ডেসিমেলে ক্লিক করব, তাহলে এটা পাবো। আবার মোড চেঞ্জ করে হেক্সাডেসিমেল মোডে যাব, যে এই বিসি তুলব, তোলার পরে সমান দিয়ে জাস্ট ডেসিমেলে ক্লিক করব, তাহলে এটা পাবো। এখন এই দুটো সংখ্যার মধ্যে নিচেরটা ছোট, তা এই নিচের সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হবে। তার আগে আর একটা কথা বলি, আমাদের এই উপরের সংখ্যাটার বাইনারি মান নির্ণয় করার দরকার নেই, কারণ এটি বাইনারিতে দেওয়া আছে। বাট 188 তো বাইনারি মান দেওয়া নেই, তাই 188-র বাইনারি মান বের করব আমরা। আর যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সূত্র হচ্ছে এই বড় সংখ্যা যোগ ছোট সংখ্যার মাইনাসের মান। যোগের মাধ্যমে বিয়োগফল বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের সূত্র হচ্ছে বড় সংখ্যার সাথে যোগ হবে ছোট সংখ্যার মাইনাসের মান, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, মানে এটা মাইনাস এটা বোঝায়, তাই না? আচ্ছা, এখন এইখানে এই সংখ্যাটি মাইনাস যেহেতু হচ্ছে, তাই এটাকে আমরা 2-এর পরিপূরক করব। এটা যেহেতু নেগেটিভ হচ্ছে, ঋণাত্মক হচ্ছে, সেজন্য 2-এর পরিপূরক করে এটার মান বের করব। তাহলে এটার বাইনারি মান বের করব, তাকে 2-এর পরিপূরক করব, তাই না? বাইনারি মান না বের করলে তো 2-এর পরিপূরক করতে পারবো না। যাই 188-র বাইনারি মান আমরা এখানে বের করব। 188-কে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফল হবে 94 ভাগ শেষ 0। 94কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 47 ভাগ শেষ 0। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 23 ভাগ শেষ 1। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11 ভাগ শেষ 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগ শেষ 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 ভাগ শেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে এইটা, এই 1 0 1 1 1 1 চারটা 1 1 2 3 চারটা 1 0 0 0 0 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। তো এইটা হচ্ছে আমার বাইনারি মান।
এখন এটা ওই বাইনারি মানটা এখানে লিখব, ওই বাইনারি মানটা লিখলাম, এটাকে উল্টিয়ে 2-এর পরিপূরক করার জন্য ওই বাইনারি মান যেটি পেলাম সেটি লিখলাম। এবার একটু উল্টিয়ে লিখব, দিয়ে 1-এর পরিপূরক মান পাবো। 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব। অর্থাৎ এটাকে উল্টিয়ে লিখলাম, যাকে 1-এর পরিপূরক মান বলে। আর এই মানটা তো কিছুক্ষণ আগে বের করলাম, তাই না? এখন 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করে আমরা যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান। যেমন 1 আর 1 যোগ করে কত? 1 আর 1 যোগ করলে 2। 2 ভিত্তিক সংখ্যায় যোগফল যদি 2 হয় তা 2-এর 0 বলবে, হাতে থাকবে 1। অন্যভাবে বলতে পারি 1 আর 1 যোগ করে 10, কারণ 2-এর বাইনারি 10, 10-এর 0 বসে হাতে থাকে 1, এভাবেও বলতে পারি। কিন্তু উত্তম হচ্ছে 1 আর 1 যোগ করে 2, 2 ভিত্তিক সংখ্যায় 2-এর 0 হয়, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 2, 2-এর 0, হাতে থাকে 1। হাতে থাকে 1 আর 0 যোগ করে 1, আর এই শূন্যগুলো সব নেমে যাবে, এই 1 নেমে যাবে। এটা হচ্ছে এই 2-এর পরিপূরক মান। এখন এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, বড় সংখ্যা 122, 200 কত যেন, ওইটার সাথে যোগ করব। ওই যে বড় সংখ্যা এটা 219, 219-এর বাইনারি মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। 219-এর বাইনারি মান প্রশ্নে দেওয়া ছিল। এখানে আমরা অবশ্য 8 বিটে সাজিয়ে লিখেছি, কিন্তু 8 বিটে না সাজিয়ে 16 বিট ধরে করলে ভালো হতো, কারণ 127 পর্যন্ত সংখ্যাগুলি 8 বিট ধারণ করে। তো এটা 16 বিটে করলে উত্তম ছিল, কিন্তু এভাবে করলেও হবে, সমস্যা নেই, উত্তর বের হবে। এবার এর নিচে লিখবো -128-এর বাইনারি মান। এই বাইনারি মানটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, ওইটা লিখলাম। লিখলাম -128-এর 88-এর বাইনারি মান কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে বের করেছি। 2টা এবার যোগ করব, 1 আর 0 যোগ করে 1, 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 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 2, 2-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 2, 2-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। উত্তর কিন্তু মিলেছে, তাই না? তাহলে আমি যদি 16 বিট ধরে করতাম তাও কিন্তু উত্তর এটাই হতো। যাই হোক, এবার এই যে যোগফল নির্ণয় করলাম, এই যোগফলের সর্ববামের এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিটের বাম দিকের যে বিট, এটাকে বিশেষ করে ক্যারি বিট বলে, 8 বিটের বাইরের বিট বলে। ক্যারি বিট বা ওভারফ্লো, নিয়ম অনুযায়ী ওভারফ্লো বাদ যায়, ক্যারি বিট বাদ যাবে। ক্যারি বিট যদি বাদ যায়, এখানে একটা কথা লিখে দিব, ক্যারি বিট বিবেচনা করা হয় না, এটা বাদ দিলে এইটুকু উত্তর। এটার মান আবার 31-এর বাইনারি মান আবার এই 5টা 1। এবং এই 31 সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ? যেহেতু চিহ্ন বিট 0, এই যে চিহ্ন বিট 0, এদিক থেকে 8 বিট যদি কাউন্ট করি তো এখানে এটা হচ্ছে 8 বিটের প্রথম বিট, চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যায় ব্যাখ্যা লিখে দিয়েছি। এইভাবে আমরা এই সমাধান করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো সামনের ক্লাসে কি করাবো একটু দেখে যাই। এই যে এই চট্টগ্রাম বোর্ড 25 সালের প্রশ্নটি করাবো। আচ্ছা, দেখার আমন্ত্রণ রইল। তো তোমাদের মধ্যে যারা আমার সামনে অঙ্কটা দেখে করতেছো, তোমরা এটা তুলে নাও। এটা এই আগের অঙ্কটাই এখানে রেখে গেলাম, তোমাদের তোলার সুবিধা, তোমরা তুলে নাও যারা আমার সামনে করতেছো।